এইখানে আমার কাছে সবগুলো বই ভালো। হ্যাঁ। তবে আমি এখান থেকে একটা বই বেছে নিব, যেহেতু আমি কবি এবং কবিতা লিখি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মজিদ মাহমুদের আর এটা মাহফুজা মঙ্গল এই মাহফুজা বইটি আমি বেছে নিব। প্রিয় দর্শক, বড় বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মাহফুজ ফারুক। আর পরিচয় করে দিতে চাই যার সাথে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি, অর্থাৎ আজকের আমাদের এই পর্বের অতিথি। তার নাম হচ্ছে অনিন্দ তুহিন। তিনি একজন কবি, একজন সম্পাদক, পাশাপাশি শিক্ষকতা পেশায় তিনি নিয়োজিত। আমি আজকে এসেছিলাম এখানে মূলত এই যে আপনারা যদি এদিকে আমরা একটু দেখাই তাহলে বুঝতে পারবেন যে এখানে কুড়েঘর নামে একটা রিসোর্ট আছে, যেটাকে মাটির রিসোর্ট বলা হচ্ছে। এটা নওগাঁর পোরশা উপজেলায় এটি অবস্থিত। এখানে আসার পর তুহিন ভাইয়ের সাথে হচ্ছে আমার দেখা হয়ে যায়। তো যেহেতু তিনি কবি, লেখক, সম্পাদক, কাজে তার সাথে এই সংক্রান্ত আলাপ অনেক বেশি জমবে এই মনে করেই হচ্ছে যে আমরা ভাবলাম যে একটা ভিডিও আমরা তৈরি করে ফেলতে পারি। তো তুহিন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। তো আমার মনে হয় যে আমরা একটা কাজ করতে পারি। হ্যাঁ, এর সামনে একটু বসি। হ্যাঁ, সামনে বসা যায়, কারণ হ্যাঁ। বসার জন্য চমৎকার কিছু ব্যবস্থা আছে। মানে দড়ির খাট, যেটা হ্যাঁ, আমাদের দড়ি এই কাটা। অঞ্চলের মানে গ্রাম বাংলার একটা চমৎকার ঐতিহ্য। তো আপনার লেখালেখি কেমন চলছে একটু সংক্ষেপে যদি বলেন। লেখালেখি হ্যাঁ। চলছে মোটামুটি, খারাপ না। লেখালেখি চলছে। তবে আপাতত আচ্ছা, সমস্যা নাই, আমরা নিচ্ছি। আমরা আমাদের মতো হ্যাঁ, একটু বসি। হ্যাঁ, ঠিক করে নেই যাতে করে। হ্যাঁ, যেটি বলছিলেন লেখালেখি। গত বইমেলায় আমার একটি বই বের হয়েছে। হ্যাঁ, তারপরে লেখালেখি চলছে, কিন্তু এখনো এইবার বইমেলায় আমি কোনো বই করি নাই। তবে ইনশাআল্লাহ সামনে বইমেলায় বের বই হবে। করব। আচ্ছা, যেহেতু আমরা আপনার কথা শুনবো, আমার মনে হয় যে আপনি এদিকে বসলে আপনাকে ভালোভাবে আরো দেখা যাবে, আপনার ফেসটা। কিছু না মনে করলে একটু প্লিজ। হ্যাঁ, আমার মনে হয় যে দর্শকরা এখন আপনাকে খুব ভালোভাবে দেখতে পারবেন এবং আপনার কথা শুনতে পারবেন। তো আহ, আপনি তো জানেন যে আমরা বই পড়া কার্যক্রম নিয়ে কাজ করছি। তো এখন এই জায়গায় যেহেতু সকল শ্রেণী পেশার মানুষকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, কাজে যারা লিখছেন আপনারা তাদেরকে তো আমরা আমন্ত্রণ জানাতে পারি, তাই না? যেহেতু জানি যে আপনারা পড়েন। তো তৈন ভাই, এখানে আমার কাছে কয়েকটা বই আছে, আমি একটু বইগুলো আপনাকে দেখাই। এটা হচ্ছে বিল গেটস এর উপর একটা বই, জানেট ফ্লোর লেখা। আপনার হাতেও রাখতে পারেন। তারপর সুনীল গঙ্গোপাধ্যায়ের সোনালী দুঃখ। আমার হাতে আছে কবি আমিনুল ইসলামের একটি কাব্যগ্রন্থ, মহানন্দা থেকে মধুমতি। আপনার মানে খুব ভালো একটা বই এটা। কাছের একজন মানুষ, তাই না আমিনুল ভাই আমাদের? আচ্ছা, আমার হাতে একটা ছোট কাগজ আছে, লিটল ম্যাক, দেশলাই। এটা চমৎকার একটি কাজ হয়েছে আমরা বলবো। এটি সম্পাদক সুমনদীপ এবং এটি প্রকাশ হয়ে থাকে কিশোরগঞ্জ থেকে, আমি যদি ভুল না করি। তো এটা একটা ছোট কাগজ আছে। আর আছে আমার হাতে কবি মজিদ মাহমুদের একটি অনবদ্য সৃষ্টি, মাহফুজা মঙ্গল। এই কয়েকটা বই আছে। আপনি এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো একটা বই যদি আপনি বাছাই করে নেন, তারপর আমরা পরবর্তী আলোচনায় আমরা ঢুকতে একটাই পারি। নিতে হবে? আপনি একটাই নিতে পারবেন, তবে চাইলে সবগুলো নিতে পারবেন, কিন্তু একসাথে না। একটা আসলে পড়ে শেষ হলে তারপর। মানুষের সঙ্গীর পাশাপাশি আমি মনে করি যে মানে জীবন সঙ্গীর হ্যাঁ, পাশাপাশি তার সঙ্গী হতে পারে বই। বই। বাহ! এখন এইখানে আমার কাছে সবগুলো বই ভালো। হ্যাঁ। তবে আমি এখান থেকে একটা বই বেছে নিব, যেহেতু আমি কবি এবং কবিতা লিখি। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা। মজিদ মাহমুদের আর সেটা মাহফুজা মঙ্গল এই মাহফুজা। বইটি আমি বেছে নিব। জি, তাহলে এই বইটি আপনার কাছে থাকলো, মাহফুজা মঙ্গল। এবার একটু আসি যে কবিতা, কবিতার পাঠক কেমন? কবিতার পাঠক বর্তমানে নেই বললেই চলে। কবিতার পাঠক একমাত্র কবি। এর বাইরে কেউ পড়েন না? না, এর বাইরে কেউ আমার মনে হয় পড়ে না। হ্যাঁ, তারপরে কিছু কিছু আছে হ্যাঁ। যেখানে পড়ে, যেটা আমার হয়তো জানার বাইরেও হুম, থাকতে হুম, পারে হুম। আরকি। তবে আমি মনে করি যে কবিতার পাঠক একমাত্র কবি। অর্থাৎ আমার বই বের হয়েছে, অন্য হ্যাঁ, কোনো হ্যাঁ। কবি বইটা কিনে নিয়েছে। আচ্ছা। এরকম হতে পারে, বা অন্য কোনো কবির বই বের হয়েছে, সেটা আমরা কিনে নিয়েছি। কিন্তু আমি এরকম যদি হতে আপনার পারে। সাথে একটু দ্বিমত করতে চাই, পোষণ হ্যাঁ, করতে চাই, অবশ্যই সিউর। করতে পারি তো? অবশ্যই। আচ্ছা, সেটি হলো যে আমি আপনার কথাটাকে আমি পুরোপুরি মেনে নিচ্ছি না যে কবিতার পাঠক শুধু কবিরাই। আমি একটু অন্যভাবে বলতে চাই যে হ্যাঁ, কবিতার বেশিরভাগ পাঠক হয়তো কবিরা হতে পারেন। কিন্তু এর বাইরেও আরো অনেক পাঠক আছে যেটা হয়তো আমরা জানি না। যদি তাই না হতো, তাহলে আমরা অনেক কবিতার লাইন, হ্যাঁ? যে, হ্যাঁ, যে লাইনগুলো আমরা কিন্তু অনেক সময় মাঠে ঘাটেও মানুষকে ব্যবহার করতে দেখি। হ্যাঁ, তো সিউর। সেগুলো আসলে গণমানুষের কাছে পৌঁছে গেল কিভাবে যদি কবিতা কেউই না পড়ে?
না আমি তো বলেছি কিছু আছে এরকম কিছু আছে, ব্যতিক্রম, আচ্ছা, কিছু আচ্ছা। আছে হয়তো সেই ব্যতিক্রমের মধ্যে তারা থাকতে পারে আর কি। আচ্ছা, দারুণ। আমার আরেকটা প্রশ্ন আছে, এই সবগুলো বইয়ের ভেতর থেকে আপনি মাহফুজা মঙ্গলটা কেন বেছে নিলেন একটু বলবেন? আমার যেটা মনে হয়েছে এই বইটা অনেক আগে একবার দেখেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, তবে অন্য এডিশনটা ছিল, এটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সম্ভবত এটা সর্বশেষ সর্বশেষ সংস্করণ এডিশন। হ্যাঁ, 2024 এ এটা বের হয়েছে। দেখা হয়নি, আজকে আপনার কাছ থেকে নিলাম, পড়বো হ্যাঁ, হ্যাঁ। ইনশাল্লাহ। তখন দেখেছিলাম যে মজিদ মাহমুদের বেশ কিছু কবিতা আমার কাছে তখন ওই গ্রন্থের ভালো লেগেছে। আচ্ছা। আশা করি এইখানে সম্ভবত কিছু কবিতা নতুন করে হ্যাঁ, যোগ নতুন হয়েছে। সংযোজন হ্যাঁ, হয়েছে এই সংস্করণে, হ্যাঁ, আপনি ঠিকই দেখছি বলেছেন। যে এই জন্য এই বইটা আমি নিলাম আর কি। এই বইটা আপনি সেজন্য হ্যাঁ, নিলেন। তার মানে এই বইটা সম্পর্কে আপনি কিছুটা আগে থেকেও জানতেন, হ্যাঁ, তাই তো? sure. আপনাকে যদি আরেকটু প্রশ্ন করি, আমরা তো এই বই নিয়ে আজকে কথা বলার সুযোগ আমাদের নেই, কারণ এই বইটা তো আপনি নিলেন, পড়বেন, তারপর আমরা নিশ্চয়ই এই বই নিয়ে একদিন আলোচনা করব। এখন একটু আসি যে আপনার কবিতা নিয়ে একটু শুনতে চাই। আপনার কবিতায় মানে কি ধরনের বিষয়গুলো প্রাধান্য পায়? মানে কোন বিষয়গুলো আপনার যেমন আপনার যেই সর্বশেষ কাব্যগ্রন্থ বা প্রথম কাব্যগ্রন্থ 'শূন্যতার প্রদাহে দীর্ঘ সময়' আমি যদি জি, ভুল না করি। জি। এই কাব্যগ্রন্থে কোন ধরনের কবিতাগুলো, কোন ধরনটা না, মানে আপনার এই কবিতাগুলোতে কোন বিষয়গুলোকে আপনি পাঠকের সামনে তুলে ধরার বা তাদেরকে একটু আ সেই জায়গাটাতে নাড়া দেওয়ার জন্য আপনি কাজ করেছেন বলে মনে করেন? হ্যাঁ, আমার কবিতার এই বইয়ে 'শূন্যতার প্রদাহে দীর্ঘ সময়ে' মূলত বিরহ, প্রেম, হুম, ব্যথা, হুম, হুম, বেদনা এবং হুম, হুম, ইতিহাস ঐতিহ্যের কথাই বলা আছে। আমি যেহেতু অনেক আগের থেকেই লিখি এবং হুম, হুম, আর হুম, এই বইটা আমার ১ম, যার হুম, 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 কারণে লিখতে, লিখতে একটা সময়ে আমি বেছে, বেছে বই হুম, তো হুম, হুম। আরো অনেক আগেই করতে পারতাম। হ্যাঁ, হ্যাঁ, পান্ডুলিপি হ্যাঁ। রেডি ছিল কিন্তু আমি হ্যাঁ, করি আপনি নাই। দীর্ঘদিন কারণ থেকে হ্যাঁ, লিখছেন। দীর্ঘদিন থেকে লেখার পরে আমি জাস্ট আমার কাছে যেই কবিতাগুলো সেরা মনে হয়েছে সেইগুলো দিয়েই এই কাব্যগ্রন্থটি সাজিয়েছি। আর এইখানে প্রেম, বিরহ, ব্যথা, বেদনা, না এগুলো বেশি পাওয়া প্রাধান্য এগুলাই পেয়েছে। আছে আরকি। আচ্ছা, বইটা তো দেশপ্রেম আছে। হ্যাঁ, দেশপ্রেম আছে। আচ্ছা, আপনার বইটি তো বেরিয়েছে বেশ আ অনেকদিনই হয়ে গেল বলতে গেলে, তাই ২৩। না? বছর আ ঘুরিয়ে নতুন বছরও চলে আসলো। আপনি পাঠকদের কাছ থেকে কি ধরনের সাড়া পেয়েছেন এখন পর্যন্ত? একটু যদি বলেন ছোট করে। হ্যাঁ, পেয়েছি, মোটামুটি পেয়েছি। অনেকেই এখনো ফোন করে যে আপনার কবিতা ওই ২ টা লাইন আমার কাছে খুব ভালো লেগেছে। এরকম আচ্ছা, অনেক আচ্ছা। পাঠক এখনো ইনবক্সে, মেসেঞ্জারে হ্যাঁ, হ্যাঁ, এইগুলাতে হ্যাঁ। WhatsApp এ ফোন করে জানায় আরকি। অবশ্য এটা আপনাকেও আমার একটু বলা দরকার। আপনার একজন পাঠক তিনি আপনার কবিতার বই পড়ার পর আ মানে তার কাছেও এরকম কয়েকটা লাইন খুব ভালো লেগেছে। তিনি একদিন আমাকে বলছিলেন। আমি আশা করি পরবর্তীতে হয়তো আমরা তার সাথে কথা বলতে পারব। শিওর। দর্শকদেরকে একটু জানিয়ে রাখি, অনিন্দ্য তুহিন শুধু একজন কবি না। আপনাদেরকে যখন শুরুতে তার পরিচয় দিচ্ছিলাম, তখন বলেছিলাম যে তিনি একজন সম্পাদকও। তিনি একটি কাগজ সম্পাদনা করেন যার নাম হচ্ছে শলক। এটি তিনি এককভাবে সম্পাদনা করেন। এর বাইরে আরেকটি কাগজ ত্রিমাত্রা নামে এক ফরম্যাট একটি কাগজ বেরোয়, সেটি তিনি যৌথভাবে সম্পাদনা করেন। তো আমি একটু শলক নিয়ে এ পর্বে বলতে চাই। শলক এবং ত্রিমাত্রা আমি দুটো নিয়ে বলতে চাই, যেহেতু দুটোরই প্রতিনিধিত্ব তিনি করে থাকেন। শলকের ১ম সংখ্যা ব্যাপক সাড়া জাগিয়েছিল হ্যাঁ, এবং অনেক শিওর। নতুনত্ব ছিল সেখানে। তো এই যে এত সম্ভাবনা দিয়ে ঝলসে ওঠা একটা কাগজ, একটা সংখ্যা বেরিয়েই নিভে গেল। ২য় সংখ্যা আমরা দেখছি না কেন এত বছর পরেও? কি বলবেন? এইটা যখন ঝলকটা আমি বের করেছি তখন আমি স্টুডেন্ট ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। তারপরে দীর্ঘ সময় আমার একটু পড়াশোনা ছিল। হুম। পাশাপাশি চাকরি-বাকরির একটা ট্রাই করছিলাম। এইসব করার কারণে আর ওইভাবে ঝলক ২য় সংখ্যা আর বের করা হয় নাই। আ সড়কের তবে ২য় সংখ্যা মানে কি আসবে আদৌ? আসলে কবে হ্যাঁ, নাগাদ বা আসবে। কি নিয়ে কাজ আজকে হচ্ছে? যেহেতু সুযোগ পেয়েছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে বলার, আসলে ঝলক ইনশাল্লাহ আসবে আগামী হয়তো আ এই বছরের, অর্থাৎ এই বছরের শেষ দিকে আসবে এবং সেইটা একজন আমাদের নওগাঁ জেলার একজন প্রত্যন্ত অঞ্চলের হুম, হুম। একজন সাহিত্যিক আশরাফুল হক পলাশ, আশরাফুল হক পলাশ। যিনি সম্পাদনা করেন হচ্ছে গ্রাম 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 বাংলা। বাংলা, হ্যাঁ, গ্রাম বাংলা একটা পত্রিকা, সাহিত্য পত্রিকা সম্পাদনা করেন। তাকে নিয়ে একটা করপত্র করব আমি। হুম, এরকম হুম। একটা আনুষ্ঠানিক ঘোষণা ওইভাবে দেই নাই। হয়তো আজকে আনুষ্ঠানিক আজকে ঘোষণা ঘোষণা দিয়েই এক প্রকার ফেলবো হয়ে হয়তো। গেল। বাহ! তাহলে আমরা বলব যে বাংলাদেশের এটি একটি অর্জন। আমি এটা এইভাবেই বলতে চাই যে আমরা আজকে একজন সম্পাদকের কাছ থেকে একটা ঘোষণাই পেয়ে গেলাম যে তার শলকের
পরবর্তী সংখ্যার কাজ শুরু হয়েছে এবং যেটা আশরাফুল হক পলাশ সংখ্যা হতে যাচ্ছে। আর ত্রিমাত্রা, হ্যাঁ। হ্যাঁ ত্রিমাত্রা ত্রিমাত্রার আর দুইজন সম্পাদক হচ্ছেন রিমন মোর্শেদ, এস মীর, এস মানে নীর, আমরা মীর এবং তিনজনে মিলে কবি রিমন এই মোর্শেদ, হ্যাঁ তিন ত্রিমাত্রা কবি মিলে আপনারা পত্রিকাটা এটা করে করি। থাকেন। হ্যাঁ, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা বের হয়েছে এবং তৃতীয় সংখ্যা অলরেডি মানে প্রেসে যাবে আর কি, এইরকম অবস্থায় আছে। আর আচ্ছা, ত্রিমাত্রা বৈশিষ্ট্য কি একটু যদি ছোট করে বলেন। ত্রিমাত্রা 3 সম্পাদক মিলে করা হয়, এই জন্য হ্যাঁ, নাম ত্রিমাত্রা। ত্রিমাত্রা। আর হচ্ছে ত্রিমাত্রা মূলত নওগাঁতে যারা সাহিত্য চর্চা করে তারা তো থাকে এবং নতুনদেরকে জায়গা দেওয়া হয় ওইখানে। তার মানে এখানে শুধুমাত্র আমরা বলতে পারি যে নওগাঁ জেলার যারা লেখালেখির সাথে সম্পৃক্ত শুধু হ্যাঁ, তাদের লেখা এখানে ছাপা হয়। তাদের লেখাই শুধু ছাপা হয় এবং এক ফরমার কাগজ। এক ফরম্যাট কাগজ। হ্যাঁ, এই কাগজটির বৈশিষ্ট্য হচ্ছে এটা প্রতিটা সংখ্যা বের হয় মাত্র এক ফরম্যাট। তো ত্রিমাত্রা কবে নাগাদ এই নতুন সংখ্যা বা তৃতীয় সংখ্যা আসবে বলে আপনি মনে করছেন? মার্চের মধ্যে চলে আসবে। মার্চের মধ্যে? হ্যাঁ, আচ্ছা, মার্চে যদি আমরা ত্রিমাত্রা পেয়ে যাই, আমরা ত্রিমাত্রা নিয়ে আলাদাভাবে একটা আয়োজন করতে চাই, সেখানে আমরা কথা বলবো নিশ্চয়ই। আমরা কথা বলতে বলতে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এই পর্বে আপনাকে একটু অনুরোধ করব, দর্শক যারা আছেন, যারা আমাদেরকে দেখছেন, তাদের উদ্দেশ্যে বই পড়া নিয়ে আপনি যদি কিছু বলেন, একজন কবি হিসেবে, একজন সম্পাদক হিসেবে, একজন পাঠক হিসেবে এবং একজন শিক্ষক হিসেবে, মানে অনেকগুলো জায়গা থেকে আপনি বিষয়টার সাথে সম্পৃক্ত। আপনি যদি ছোট্ট করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। হ্যাঁ, আমার পরামর্শ হচ্ছে এইটাই, প্রতিটা মানুষের যারা অন্তত পড়তে পারে এবং যারা পড়তে পারে না তারাও, যারা পারে তারা ঘুমানোর আগে অন্তত 10টা মিনিট অন্তত যে কোনো বই, আপনি সেইটা কবিতার হতে পারে, গল্পের হতে পারে, আপনার প্রবন্ধের হতে যার পারে, যেটা ভালো অথবা লাগে। ইসলামী কোনো বই হতে পারে বা ধর্মীয় কোনো বই, যে কোনো ধর্মের হতে পারে, 10টা মিনিট অন্তত ঘুমানোর আগে পড়া উচিত। আমি এটা বিশ্বাস করি যে আজকের এই ভিডিও থেকে যে আশা করি আপনারা এটা শুরু করবেন, যে ঘুমানোর আগে অন্তত 10টা মিনিট মানে পড়তে সারাদিনে হবে। যদি সম্ভব না হয় অন্তত হ্যাঁ, তাহলে ঘুমানোর আগে, আপনি এটি বলছেন। অবশ্যই। তো তুহিন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। মানে চমৎকার একটা জায়গায় এসেছি, আপনার সাথে কথা বলছি, আমি অনেকগুলো পাখির কলরব শুনছি, হ্যাঁ, sure। পাশাপাশি আসলে গ্রামীণ এটা, একটা পরিবেশ। হ্যাঁ, গ্রামীণ পরিবেশ, সবগুলো মাটির ঘর পেছনে দেখাও যাচ্ছে, হ্যাঁ, চারপাশে আমবাগান। আর মানে এটা আসলে এই জায়গায় মানে কবিতা নিয়ে, সাহিত্য নিয়ে কথা বলার মতোই একটা অসাধারণ একটা জায়গা এবং আমরা অসাধারণ একটা সময় এখানে আছি। শেষ করবো আমরা আজকের ভিডিওটি। সবার ভালো থাকা, সুস্থ, সুন্দর ও নিরাপদ থাকা হোক। আসুন আমরা বইয়ের সাথে থাকি, বই ছড়িয়ে দিই চারপাশে। এই শুভ প্রত্যাশা রেখে এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনাদের বন্ধু আমি মাহফুজ ফারুক। আল্লাহ হাফেজ।